हेलो दोस्तों, नमस्कार, आदाब, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিও টাইটেল হচ্ছে ভারত সীমান্তে চীন একই করছে, চলছে দখলের প্রস্তুতি, ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন, চায়না ইন্ডিয়া। বন্ধুরা, বাংলাদেশের ইউটিউবার্সদের একটাই কিন্তু রোগ, ভীষণ একটা রোগ। এই রোগের কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই। মানে চীন যে নতুন আব্বা, বাংলাদেশের নতুন আব্বা হচ্ছে চীন, তার প্রশংসা করতে করতে এদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। বুঝতে পারছেন? এদের মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায়। তার কারণ এদের একটাই কথা, আব্বার প্রশংসা করতে হবে, আব্বার প্রশংসা। ভারত বাংলাদেশের মানুষের নজরে একদম কীটপতঙ্গের মতো। ভারতের কোনো দাম নেই। ভারত দুর্বল একটি রাষ্ট্র। আর ভারত যেহেতু 80% হিন্দুদের দেশ, তো ভারতের প্রশংসা করা মানে ইসলামে নাজায়েজ। ভারতের প্রশংসা তো করাই যাবে না, কাফেরের দেশ। আর এই কাফেরের দেশের প্রশংসা করা মানে দুজখে যাওয়া। এটাই কিন্তু বাংলাদেশের মানুষের মাইন্ডসেট হয়ে দাঁড়িয়েছে। ভাই, কি হচ্ছেটা কি? এত বিদ্বেষ কেন? যা জানা নেই, যার বিষয়ে কোনো তথ্য জ্ঞান নেই, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা একদমই বুদ্ধিহীন ব্যক্তির পরিচয় দেওয়া, পাগলের প্রলাপ বকা। তার কারণ বর্তমান সময় চায়না আর ভারতের মধ্যে কি চলছে না চলছে সেটা বাংলাদেশের মানুষ এতটা শিওর হচ্ছে কি করে? বাংলাদেশের ইউটিউবার্স এতটা শিওর হচ্ছে কি করে? আব্বা বলে? চায়না বাংলাদেশিদের আব্বা বলে? বাংলাদেশিদের খুব একটা খারাপ অভ্যাস কিন্তু, এরা কিন্তু ঘন্টায় ঘন্টায় এদের আব্বা বদলায়। কখনো অস্ট্রেলিয়া আব্বা হয়ে যায়, কখনো পাকিস্তান তো আব্বা প্রথম থেকেই ছিল। তারপর কখনো আমেরিকাকে তৈরি করে ফেলে আব্বা, কখনো সাউথ আফ্রিকাকে আব্বা ঘোষণা করে দেয়। এদের একটা বদ অভ্যাস কিন্তু। সে যাই হোক, ভিডিওর মাধ্যমে কি আছে না আছে সেটা কিন্তু আমরা ভিডিও দেখার পরেই বুঝতে পারবো। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন সময় নষ্ট না করে প্রথম ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার বিস্তারিত আলোচনা থাকবে এবং ভিডিওর মাঝে মাঝে আমি কিন্তু অবশ্যই আমার কাউন্টিং দিতে থাকবো। অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। হুয়াংহো নদীকে চৈনিক সভ্যতার সূতিকাগার বলা হয়। হাজার হাজার বছর ধরে হুয়াংহো ইয়াং সিকিয়াং নদীর অববাহিকায় গড়ে ওঠা অনেক আঞ্চলিক সংস্কৃতি চীনের সভ্যতাকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছে। কয়েক হাজার বছরের ধারাবাহিক ইতিহাসে চৈনিক সভ্যতা পৃথিবীর আদিম সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। সুদীর্ঘ ইতিহাস নিয়ে টিকে রয়েছে সেই চৈনিক সভ্যতার দেশ চীন। পূর্ব এশিয়ায় অবস্থিত এই দেশটি, এটি বিশ্বের জনবহুল একটি দেশ।
চীনের পূর্ব দিকে দক্ষিণ চীন সাগরে দীর্ঘ তটরেখা রয়েছে, যেটি প্যাসিফিক মহাসাগরের অংশ। চীনের সাথে 14টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। উত্তর সীমান্তে রাশিয়া, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া অবস্থিত। পশ্চিমে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং আফগানিস্তান। দক্ষিণ পশ্চিম দিকে পাকিস্তান, ভারত, নেপাল ও ভুটান এবং দক্ষিণ পূর্ব দিকে বুর্মা, লাওস, ভিয়েতনামের অবস্থান। চীন বিভিন্ন সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য নিয়ে গঠিত। দেশটি অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। চীনের পর্যটন ইতিহাস বেশ সমৃদ্ধশালী, সেই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। এখানে আমার প্রতিবাদ আছে। একজন ভারতীয় হয়ে আমি এনাকে বলতে চাই, এই নিবিড় মাহমুদকে বলতে চাই যে স্যার, আপনি কিন্তু ভুল বলছেন। চায়না কিন্তু ভারতের প্রতিবেশী রাষ্ট্র নয়। চায়না যে ভারতের প্রতিবেশী রাষ্ট্র, এটা কিন্তু আমরা মানি না। বুঝতে পারছেন? তার কারণ চায়না কিন্তু বেশি বড় একটা রাষ্ট্র নয়। চায়না বেশি বড় রাষ্ট্র নয়। চায়নার থেকেও কয়েক গুণ কিন্তু বড় কিন্তু তিব্বত। আমরা কিন্তু তিব্বতকে ভুলিনি। বুঝতে পারছেন? আমরা কিন্তু তিব্বতকে ভুলিনি। তিব্বতের যে দলাই লামা, সে কিন্তু এখনো তিব্বতের সরকার চালাচ্ছে ভারতে বসে। হয়তো তিব্বত থেকে বিতাড়িত হয়েছে তিব্বতীরা, আর তিব্বতকে 1949 সালে গিলে খেয়েছে চায়না। সেটা কিন্তু বাংলাদেশ যদি মনে করে করতে পারে, কিন্তু আমরা মনে করি না যে চায়না আমাদের প্রতিবেশী রাষ্ট্র। পাকিস্তানেরও প্রতিবেশী রাষ্ট্র না, এটাও মাথায় রাখবেন। তার কারণ গিলগিট বাল্টিস্তান এটা কিন্তু ভারতের অংশ। আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের সীমানার সাথে কিন্তু আমাদের গিলগিট বাল্টিস্তান লাগে। ওটা কিন্তু পাকিস্তানের অংশ না, এটা কিন্তু মাথায় রাখবেন। ওটা কিন্তু কাশ্মীরের অংশ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা জানেন না যে কাশ্মীরের যে সংসদ ভবন রয়েছে, সেখানে এই গিলগিট বাল্টিস্তান আর পিওকে, যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তার যে সিট এখনো রিজার্ভ রয়েছে। আপনারা চাইলে সেটা হবে? আপনারা বললে সেটা হবে? কি বলতে চাচ্ছেন আপনারা? এই সমস্ত ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। চায়না আমাদের প্রতিবেশী রাষ্ট্র না। চায়না বাংলাদেশিদের আব্বা হতে পারে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র না তারা। তিব্বত আমার প্রতিবেশী রাষ্ট্র, তিব্বত আমার প্রতিবেশী। তিব্বত একসময় না একসময় চায়নার থেকে আজাদ হবে, কথাটা মাথায় রাখবেন। প্রাচীন কাল থেকেই ভারতের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, আর তাই ভারত শুধু দেশ হিসেবে নয়, উপমহাদেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা ধর্ম, বর্ণ, প্রথা, হাজার বছরের ভিন্ন ভিন্ন সংস্কৃতি নিয়ে বিশ্ব ইতিহাসের অনিবার্য পাঠ হচ্ছে ভারত। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের 7ম বৃহৎ রাষ্ট্র। বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রও বটে। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর থেকে সীমান্ত নিয়ে মতবিরোধ চলছে প্রতিবেশী দেশ দুটির মধ্যে।
বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ নিয়ে। সম্প্রতি ভারতের প্রতিবেশী দেশগুলোর সাথে বেশ খারাপ সম্পর্কই যাচ্ছে বলাই চলে, কেননা ভারতের সাথে বাংলাদেশের এখন খানিকটা হলেও দূরত্ব বজায় রেখে চলার মতো অবস্থানে রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে এর মাঝে আবার সেভেন সিস্টার্স উত্তপ্ত হয়ে উঠেছে। অন্যদিকে পাকিস্তানের সাথে সীমান্ত নিয়ে বিরোধ তো রয়েছেই। কি সুন্দর, কি সুন্দর একটা ম্যাপ, কি সুন্দর। এত বড় পাকিস্তান আর ভারত আছে, এতটুকু একটা জায়গায় দেখানো হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না কি হচ্ছে, কি এসব দেখানোর মানে কি? এই সমস্ত বিকৃত ম্যাপগুলো দেখানোর মানে কি? বাংলাদেশের মানুষের একটা কথা আছে না, যে পিঠে জল যখন হয়ে যায় সে জল ভাঙতে হয়। বাংলাদেশিদের কিছু বলা হচ্ছে না, তার মানে তারা ভারতের মাথায় বসে পড়ে পায়খানা করা শুরু করে দিয়েছে, প্রস্রাব করা শুরু করে দিয়েছে। এদের কিন্তু সময় হয়ে এসেছে। এটা কিন্তু আমার ধমকি না, এটা কিন্তু আমার হুঁশিয়ারিও না। যখন পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক তেমন হয়ে দাঁড়িয়েছে। শুধু ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং একটা কথাই বলেছে, আর্মিদের অ্যালার্ট থাকতে বলেছে। পাকিস্তান বাংলাদেশের সাইড সুইডে যে সমস্ত ডিভিশন রয়েছে তাদেরকে ভারতের আর্মিদের অ্যালার্ট করে রেখেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু একটা করতে হতে পারে। তাতেই বাংলাদেশের পেটের হাওয়া বেরিয়ে গেছে। কিন্তু যে সমস্ত বিকৃতি দেখানো হচ্ছে, এটা পাকিস্তানের ম্যাপ, এটা পাকিস্তানের ম্যাপ। দেখো, বাংলাদেশ কিন্তু দেখাচ্ছে না। এই যে এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ, তারপর আছে এখানে যে ত্রিপুরা, মেঘালয় ফেঘালয় দিয়ে এই সমস্ত আসাম থেকে দেখাচ্ছে, এটা পুরো পাকিস্তান। হ্যাঁ, এটা ম্যাপ। কি দেখানোর চেষ্টা করছে, কি বোঝানোর চেষ্টা করছে? চায়নার সাথে যখন এই তিব্বতকে গিলে খেয়েছে, তারপর থেকেই চায়নার সাথে কিন্তু আমাদের একটা সীমান্ত দ্বন্দ্ব রয়েছে। সম্প্রতি আমাদের যে সীমান্তগুলো থেকে দুই দেশের ভিতর যে টেবিল টকের মাধ্যমে সীমান্ত থেকে কিন্তু সেনা প্রত্যাহার করা শুরু হয়ে গেছে। আর মাত্র একটি দুইটি জায়গায় রয়ে গেছে, বাকি জায়গা থেকে সীমানা থেকে সেনা প্রত্যাহার করা শুরু হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জানে না। অথচ এই খুঁচিয়ে খুঁচিয়ে ঘা তৈরি করার একটা আদত হয়ে গেছে বাংলাদেশিদের। এই বাংলাদেশ যতক্ষণ না ভারতের ভিতর দখল করা হচ্ছে, ততক্ষণ এদের এই রোগ থেকে এরা মুক্তি পাবে না। এরা ভারতের পেটের ভিতর রয়েছে না, এই জন্য মানে কোথাও কোনো দেশের সাথে দেশ সীমানা লাগে না, একমাত্র মায়ানমারের সাথে সামান্য একটু সীমানা লাগে। তা এরা যে সুরক্ষাভাবে রয়েছে, ভারত থেকে তো কোনো ইনফিল্টিভ হয় না, ভারত থেকে কোনো আক্রমণ হয় না বাংলাদেশের উপর। এই জন্য এদের পাখা গজিয়ে উঠেছে, এদের পাখা গজিয়ে উঠেছে। এদের মানে মুখ থেকে এত বড় বড় বুলি বেরোচ্ছে শুধু এই জন্য। যদি অন্যান্য দেশের সাথে যদি এদের সীমানা বিবাদ থাকতো, বা ভারত যদি এদের ভিতরে ঢোকার চেষ্টা করত, তাহলে কিন্তু এরা ঠান্ডা থাকতো। ভারতকে করতে হবে, এই বাংলাদেশ দখল করতে হবে। যতক্ষণ এই বাংলাদেশ দখল না করবে, ততক্ষণ এরা কিন্তু পেটের ভিতরে একটা ফোড়া হয়ে থাকবে। এটা এদেরকে বুঝাতে হবে। এই রংপুর করিডোর আর এই চট্টগ্রাম, এটা কিন্তু এদের বুঝাতে হবে, না বোঝানো পর্যন্ত এরা বুঝবে না। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত 28টি রাজ্যে বিভক্ত। এর মধ্যে 7টি রাজ্যের অবস্থান ভারতের উত্তর পূর্ব দিকে, যেখানে চীন, বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত রয়েছে। এই 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার বা 7 বোন। একটু মজা করে বললে 7 বোনের রাজ্য বলা যেতে পারে। সেভেন সিস্টার্সে অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রয়েছে।
সম্প্রতি বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর নতুন করে আলোচনা এসেছে ভারতের এই 7 রাজ্য। কারণ বাংলাদেশের স্থিতিশীলতার ওপর এই রাজ্যগুলোর স্থিতিশীলতাও অনেকাংশে জড়িত, অনেকাংশে নির্ভর করে সে কথাটি বলাই যেতে পারে। সেভেন সিস্টার্স। আরে মিয়া, আসিফ নজরুল পালিয়েছে, বাংলাদেশ থেকে পালিয়েছে আসিফ নজরুল। আর এই ডক্টর ইউনূসের কথা বলছিস না, এ কিন্তু পালানোর জায়গাও পাবে না। এর জুতার বাড়ি এমন পড়বে, এ বুঝতে পারছে না এদের অবস্থা কিন্তু ভীষণ করুণ অবস্থা হয়ে যাবে। ইনলিগাল ভাবে ক্ষমতায় বসা, সেটা বলো ভাই। ইনলিগাল ভাবে যে ক্ষমতায় বসে আছে, এদের যেভাবে জুতো পেটা হবে, যেভাবে এদের মারধর হবে, সেটা কিন্তু এরা এখনো বুঝতে পারছে না। আওয়ামী লীগ কি দুর্বল একটা পার্টি নাকি? আওয়ামী লীগের যে নেতা কর্মীরা রয়েছে তারা এখনো বেরোয়নি। তারা যখন বেরোবে না, তখন এদের হালত হয়ে যাবে খারাপ। এই মোল্লা বাহিনী আর এই যে পাকিস্তানপন্থী আর এই যে আমেরিকাপন্থী, সামান্য সেন্ট মার্টিন দ্বীপ যদি আমেরিকার হাতে চলে যায়, তাহলে এদের যে এই দালালি না, এই দালালি পানা ছুটিয়ে দেবে, কিন্তু চটিয়ে ছুটিয়ে দেবে। এদের যে অবস্থা হবে না, অনেক করুণ, দেখার মতো থাকবে না। এই যে নাহিদ ইসলাম, সারজিৎ, তারপর হচ্ছে আরো কে কে আছে, এই যে পাঙ্গু, এদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরা হাওয়া হয়ে যাবে, এদেরকে খুঁজেও পাওয়া যাবে না বাংলাদেশ থেকে। এরকম অবস্থা হয়ে যাবে আগামী দিনে। এত সাম্প্রতি খুব ঠান্ডা রয়েছে। এরা যে সরকার চালাচ্ছে, এরা যে ভারতকে 7 সিস্টারের হুমকি ধমকি দিচ্ছে, নিজের দেশের আইন কানুন তো ব্যবস্থা এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। 1.5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। কি করছে কিরা, কি করছে? সেনা কেন ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিতে হলো সেনাকে? যাচ্ছে কোন দিকে বাংলাদেশের অবস্থা? হচ্ছেটা কি বাংলাদেশে? কি হচ্ছে বাংলাদেশে? লুটপাট, হিন্দুদের উপর অত্যাচার, এটা কিন্তু বরদাস্ত হবে না। কিন্তু ভারত কখনো এই পেটের ভিতর গুড়গুড়িটা বরদাস্ত করবে না। তার জন্য যে হজমের ওষুধ খেতে হয় না, অবশ্যই খাবে ভারত। বলতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বোঝানো হয়। এসব রাজ্যে ভৌগোলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সাদৃশ্যের কারণে এই নামে পরিচিত হয়েছে। এই 7টি রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। এসব অঞ্চলে গারো, খাসিয়া, বোরো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসী নজরে আসে। এই 7টি রাজ্য 4 দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে। এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। চিকেন নেক হলো একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় 22 কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের 7 সিস্টার্স এবং অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিম বঙ্গপ্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা এই সংকীর্ণ করিডোরের প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি চতুর্দিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে। অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে
দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। এই অংশকে চীনের অন্তর্গত হিসেবে দাবি করে চীন। যেখানে চীন ওত পেতে বসে রয়েছে সে কথাটি বলাই চলে। আমি এখানে একটা কথাই বলতে চাই, এই মাত্র ভিডিওতে কি বলল যে অরুণাচল দক্ষিণ তিব্বতের একটি অংশ। তিব্বত স্বাধীন একটা রাষ্ট্র, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তিব্বত স্বাধীন একটা রাষ্ট্র। আমি যদি এই কথাটাই মেনে নিই যে অরুণাচল তিব্বতের একটা অংশ, তাহলে চীন আসলো কোথা থেকে এখানে? চীন কোথা থেকে আসলো? ভারতের কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান দখল করে রেখেছে বলে সেটা কি পাকিস্তানের হয়ে গেছে নাকি? তিব্বত গিলে খেয়েছে চায়না, তাই বলে কি তিব্বত চায়নার হয়ে গেছে? ফাজলামি হচ্ছে নাকি? এটা ফাজলামি হচ্ছেটা কি? কখনো ভারতের ম্যাপ বিকৃতি আকারে দেখানো হচ্ছে, কখনো চিকেন নেকের ওখানে কিভাবে ভারতের প্রোটেস্ট করা রয়েছে দেখা আছে, সেটা জানা আছে। আমরা বুঝি না যে ওটা আমাদের দুর্বল জায়গা? আরে মশাই, তোমাদের দুর্বল জায়গাটা দেখো। তোমাদের চট্টগ্রাম তো দখল হয়ে গেছে, রোহিঙ্গা দখল করে নিয়েছে। সেটা কি তোমরা বোঝো? কিছু বুঝতে পারো না? না, সেটা বুঝতে পারছো না। চট্টগ্রাম বাংলাদেশের চিকেন নেক, রংপুর করিডোর এটাও কিন্তু বাংলাদেশের চিকেন নেক। এটা কিন্তু দখল করতে বেশি সময় লাগবে না ভারতের। এই চিকেন নেককে চওড়া নেক করতে কিন্তু বেশি সময় লাগবে না। ফাজলামি হচ্ছে নাকি ভারতকে নিয়ে? এত ফাজলামি কেন? এত মাথা ব্যথা কেন বাংলাদেশিদের? আমরা বাংলাদেশ সম্পর্কে কিছু বলছি? এই যে অবৈধ উপদেষ্টা বসিয়ে দেশের আইন কানুনের সাথে খেলা হচ্ছে, আবার বলা হচ্ছে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিসের স্বাধীনতা লাভ করেছি? স্বাধীনতা? আরে বাংলাদেশের রাজত্ব খুবই খারাপ হয়ে গেছে। 1952 সালে যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকেই ভুলে গেছো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ জন্মবার্ষিকী পালন করা হয়, তাতে উর্দুতে ভাষণ দেওয়া হয়, উর্দুতে গান করা হয়, উর্দুতে কবিতা পাঠ করা হয়। এটাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন করে গিয়েছিল মুজিবুর রহমান। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা স্বাধীন করে তোমাদের জন্য এই করতে দিয়ে গেছে। স্বাধীন বাংলাদেশের রুটি খেতে পছন্দ লাগছে না, ভালো লাগছে না। উস্কানিমূলক কথাবার্তা বলা বন্ধ করো, এই ফাজলামি বন্ধ করো, এই বেয়াদবিপনা বন্ধ করো। এগুলো একদম ঠিক না। কিন্তু হচ্ছেটা কি? ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে থাকা চীন এবার নড়ে চড়ে বসেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। দেশটির সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় সপ্তাহখানেক আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে 2024 সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে। এবার চীনের চোখ পড়েছে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা 7 সিস্টার্সের দিকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করছে চীন। দুই দেশের মধ্যবর্তী সীমান্ত প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা থেকে 20 কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বিতর্কিত এই সীমান্ত অঞ্চলে
চীনা সেনাবাহিনীকে জরুরি পরিস্থিতিতে দ্রুত পৌঁছানোর লক্ষ্যেই হেলিকপ্টার বন্দর নির্মাণ করছে বেইজিং। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে হেলিপোর্ট নির্মাণ কাজ প্রায় শেষের পথে। 18 অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন থেকেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসছে চীন। ফলে বিতর্কিত সীমান্ত এলাকায় বেইজিং এর এই কার্যক্রম অরুণাচল নিয়ে ভারত সরকারকে নতুন করে চাপে ফেলতে পারে। এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি ও চীনের হেলিপোর্ট নির্মাণের স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। হেলিপোর্টটি নির্মিত হলে চীন খুব সহজে সামরিক সরঞ্জাম, সেনা বা লজিস্টিক সাপোর্ট দুর্গম ভারত সীমান্তে বা ক্ষেত্র বিশেষ অরুণাচল প্রদেশে পাঠাতে পারবে। এছাড়া সেখানে ভারী যুদ্ধাস্ত্র মজুতেরও আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ সীমান্ত অঞ্চলটিতে যে কোনো সংঘাত মোকাবেলায় দ্রুত জবাব দেওয়ার সক্ষমতা অর্জন করতে চলেছে চীন। ফলে অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নতুন করে আলোচনার জন্ম দিল। চীন যে ভারতের অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে, ভারত কি গাঁজা খেয়ে শুয়ে আছে? ভারত কি নেশা করে বসে আছে? কি করে আছে? আরে ভাই, 60 কিলোমিটার রাস্তা, আধা কিলোমিটার রাস্তা না, 1 কিলোমিটার রাস্তা না, 60 কিলোমিটার রাস্তা রে ভাই। এখন আমরা আমাদের ভারতীয় আর্মি যদি বাংলাদেশের 60 কিলোমিটার ভিতরে ঢোকে, তো বাংলাদেশের মানুষ টের পাবে না, বাংলাদেশের কোনো প্রশাসন পড়বে না সেখানে, বাংলাদেশের কোনো পুলিশ স্টেশন পড়বে না সেখানে। কি রে ভাই, এ সমস্ত কোন ধরনের কথাবার্তা? আর যারা বলেছে তাদের তথ্য দিয়ে আমি একটা ভিডিও এর আগে পোস্ট করেছি, এই নিবিড় ভাইয়ার ভিডিওতেই আমি রিয়াকশন দিয়েছি, আমি পুরো তথ্য দিয়েছি সেখানে, ইনফ্যাক্ট স্ক্রিনশট বা আমি লাগিয়েছি সেখানে। কি রে ভাই, এ সমস্ত কি সমস্ত কথাবার্তা? আরে ভাই, 60 কিলোমিটার রাস্তা, তার মাঝে কতগুলো প্রশাসন অফিস ভবন পড়ে সেটা জানা আছে? কতগুলো পুলিশ স্টেশন পড়ে জানা আছে? জানা আছে কি? 60 কিলোমিটার রাস্তা মানে দখল করে নিয়েছে চায়না। আরে চায়না তো আমার প্রতিবেশী রাষ্ট্রই না, আর চায়নার কপালেও দুর্ভোগ আছে। চায়না কি ভাবছে চায়না বেঁচে যাবে? না না, বাঁচতে পারবে না, চায়নাকেও মারা হবে, আর মার যখন পড়বে তখন আর চায়না বাঁচবে না। এই তিব্বত রাজ্য, তিব্বত যে স্বাধীন রাষ্ট্র, এটা আজাদ হবেই হবে। সীমান্তে চীনের হেলিপোর্ট নির্মাণের বিষয়টি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ধরা পড়েছে। তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গংরিগাবু চু নদীর তীরে নিংচি এলাকায় হেলিপোর্টটি তৈরি হচ্ছে। ওই এলাকা চীনের ভূখণ্ডের মধ্যে পড়ে, কিন্তু যেভাবে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীন, তাতে দিল্লির উদ্বেগ বাড়ছে। এতে ভারতের ঘুম এখন হারাম, অর্থাৎ মোদির ঘুম খানিকটা হলেও হারাম হয়েছে, বিপাকে পড়েছে মোদি সরকার। স্যাটেলাইট থেকে তোলা ছবি ও ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে নির্মাণাধীন হেলিপোর্টটিতে 600 মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে। সেখান থেকে ওঠানামা করবে হেলিকপ্টার, যা উঁচু পার্বত্য এলাকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেশি ওজনের সরঞ্জামও ওঠানামা করতে পারবে সেখান থেকে। হেলিপোর্টে কমপক্ষে 3টি হ্যাঙ্গারও দেখা গেছে, একটি অ্যাপ্রন এলাকা, এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা এবং একাধিক ভবনও দেখতে পাওয়া গেছে। হেলিপোর্টটি নির্মাণ হলে চীনা সেনাবাহিনী এই অঞ্চলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও উদ্ধার কার্যক্রম জোরদার করতে পারবে। অঞ্চলটিতে ঘন জঙ্গল ও এবড়ো থেবড়ো পাহাড় থাকায় সামরিক রসদ আনা নেওয়া কঠিন ছিল। তবে এবার এই হেলিপোর্টটি হয়ে গেলে দূরবর্তী অঞ্চলে দ্রুত সৈন্য মোতায়েন, টহল দক্ষতা জোরদার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও দূরবর্তী অবস্থানে চীনের সামরিক পদচিহ্ন জোরদার করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অরুণাচল প্রদেশের কাছে যেখানে হেলিপোর্টটি তৈরি করছে চীন, সেটি অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত। ওই অঞ্চলে চীন এবং ভারতের কাছে
প্রকৃত নিয়ন্ত্রণ রেখার সংজ্ঞা ভিন্ন। এই হেলিপোর্টটি ঘিরে ভারতের উদ্বেগের আরো একটি কারণ হলো সীমান্তের কাছে বর্তমানে শতাধিক গ্রাম গড়ে তুলেছে চীন। বিতর্কিত অঞ্চলের উপর নিজেদের দখলদারির প্রতিষ্ঠা করতেই বেইজিং এর এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুধু অরুণাচলই নয়, লাদাখেও সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে ভারত ও চীনের। লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। ওই অঞ্চলে ভারত ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটারে চীনা সেনা অবস্থান করছে। লাদাখের ভূমি দখলের অভিযোগটি করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই অভিযোগটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছেন না। এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। রাহুল গান্ধীর বরাত দিয়ে এমন তথ্য প্রচার করছে ভারতীয় গণমাধ্যমটি। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বাপেরও বাপ আছে, কথাটা মাথায় রাখবেন। এই ফালতু বকবাস বন্ধ করবেন। এই ভারতের ম্যাপগুলো যে বিকৃতিভাবে দেখানোর চেষ্টা হচ্ছে, এটাও কিন্তু বন্ধ করবেন, ঠিক আছে? চায়নার ক্ষমতা নেই ভারতের উপর এই সময় অ্যাটাক করে। চায়নার ঘাড়ের উপর দীর্ঘশ্বাস ফেলছে তাইওয়ান। চায়নার ঘাড়ের উপর দীর্ঘশ্বাস ফেলছে ফিলিপিন্স। চায়নার ঘাড়ের উপর দীর্ঘশ্বাস ফেলছে জাপান, আমেরিকা। যে চায়না চায়না করছে না, চায়না আর চায়না থাকবে না। যখন শুরু হয়ে যাবে না, চারপাশ থেকে শুরু হবে। আমাদের তো শুধু তিব্বত সীমান্তে চায়না দিক্ষেপ করছে, সমস্যা সৃষ্টি করছে না। এদিক থেকে ভারত, ওদিক থেকে তাইওয়ান, আমেরিকা, ফিলিপিন্স আর মঙ্গোলিয়া, এসব কিন্তু একসাথে অ্যাটাক করবে চায়নার উপর। কথাটা মাথায় রাখবেন। আব্বাকে বাঁচাতে পারবে না বাংলাদেশ, বাংলাদেশের আব্বাকে বাঁচাতে পারবে না, যতই লাফালাফি করো না কেন। ভারত অ্যাডভান্স পজিশনে রয়েছে এখনো। যে লাদাখ সীমান্তে না, ওই রকম পাহাড় টপকে ভারী অস্ত্র নিয়ে আসতে পারবে না চায়না। আর ভারত 1962 সালের ভারত না, কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে? আর এই ফালতু বকবাস বন্ধ করবেন। এই উল্টা সিধা কথাবার্তা একদম ভিডিওর মাধ্যমে প্রচার করবেন না, ভুলভাল। আপনারাই বাংলাদেশের বা বিশ্বকে কি জানাতে চাইছেন, কি জানাচ্ছেন, কি তথ্য দিচ্ছেন আপনারা? সোশ্যাল মিডিয়া একটা ভালো বিষয়, কিন্তু আপনারা সেখানে ভুল তথ্য, ভুল উপস্থাপনা করছেন। এটাকে আপনারা ঠিক করছেন? আপনাদের বাংলাদেশের ইতিহাস বিকৃতি করছেন। যারা বাচ্চারা পড়বে, দেখবে, তারা কি ভাববে, কি শিখবে এই ভিডিও থেকে? কি শিখবে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশকে টাইট করতে গেলে আগে বাংলাদেশ দখল করতে হবে। রংপুর করিডোর আর চট্টগ্রাম, এটুক দখল করার পরে এদের হুশ ঠিকানায় আসবে। এরা সেভেন সিস্টার আর এই যে আমেরিকার দালাল ইউনুসকে যে সামনে ঢাল করে দেখানো হচ্ছে, কি একটা করে, এর অবস্থা এমন হবে না, বাংলাদেশের বাইরে যেতে পারবে না। কথাটা মাথায় রাখবেন।
তো বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।